বিএনপি বা খালেদা জিয়ার নির্বাচনে জয়ী হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যেটা রেখেছিল সেটা হচ্ছে খালেদা জিয়ার ব্যক্তিত্ব, তার আকর্ষণ, ইমেজ। শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না এবং খালেদা জিয়া মুক্ত জীবন যাপন করবেন, এটা একসময় অবিশ্বাস্য মনে হচ্ছে। বলা যায় বিএনপির পুনরুত্থান হয় তার হাত ধরে। রাষ্ট্রপতি জিয়া রহমান নিহত হওয়ার পরে তার দল বিএনপি একটু বিপদে পড়ে যায় এবং ওই সময়ে দলের দায়িত্ব নেন এবং অস্থায়ী রাষ্ট্রপতিও হন বিচারপতি সাত্তার। তো বিচারপতি সাত্তারের তো জিয়ার মতন সেরকম ব্যক্তিত্ব ছিল না। তো ওই সময়ে দলের মধ্যে আমরা দেখি যে অনেকেই এরশাদের সঙ্গে হাত মিলিয়েছিল এবং বিচারপতি সাত্তার পরে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও দলের উপরে তার কোনো কমান্ড ছিল না। তো আমরা যতদূর জানি যে খালেদা জিয়া নিতান্তই একজন গৃহবধূ এবং জিয়া রহমান যতদিন জীবিত ছিলেন ততদিন দুই একবার তার সঙ্গে বিদেশ সফরে যাওয়া আর দেশে কিছু অনুষ্ঠান অংশগ্রহণ করা ছাড়া তার আর আমরা কোনো মানে রাজনীতির মাঠে তাকে আমরা কখনোই দেখিনি এবং তার সেই ধরনের কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল বলেও শুনিনি। জিয়ার মৃত্যুর পরে চালচিত্রটা পাল্টে যায়। বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি ওই সময়ে খালেদা জিয়াকে উপরাষ্ট্রপতি করার একটা অফার দিয়েছিলেন, খালেদা জিয়া রাজি হন নাই। দলের অবস্থা তখন প্রায় ভঙ্গুর, অনেকেই দল ছেড়ে চলে গেছেন, এরশাদের সঙ্গে জুটেছেন এবং একজন ক্যারিসমেটিক নেতা দরকার ছিল, কিন্তু সেটা তো জিয়ার মৃত্যুর পরে পাওয়া যাচ্ছিল না। তখন দলের নেতা কর্মীদের অনুরোধে খালেদা জিয়াকে দলের ভাইস চেয়ারপারসন করা হয় এবং বছর খানেক পরে মানে 1984 সালের দিকে গিয়ে চেয়ারপারসনের দায়িত্ব তিনি খালেদা জিয়ার হাতে ছেড়ে দেন। এইভাবে খালেদা জিয়ার রাজনীতির মাঠে হাঁটাহাঁটিটা শুরু। তার অভিজ্ঞতা নেই, তার রাজনৈতিক প্রজ্ঞা ছিল না, তো এগুলো তাকে মাঠে গিয়ে কাজ করে করে শিখতে হয়েছে। এবং ওই সময়ে আমি বলবো যে 7 দলীয় জোট হয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে, আর শেখ হাসিনার নেতৃত্বে ছিল একটি 15 দলীয় জোট। এই দুই জোট যুগপৎ আন্দোলন করছিল এরশাদের বিরুদ্ধে। তো এই আন্দোলনে মধ্য দিয়ে কিন্তু খালেদা জিয়া তার জোটের নেত্রী হিসাবে, দলের নেত্রী হিসাবে এবং আন্দোলনের নেত্রী হিসাবে নিজের অবস্থানটা তৈরি করতে সক্ষম হন। তো তার যাত্রাটা শুরু হয়েছিল একটা শূন্যতার মধ্য দিয়ে এবং ক্রমে ক্রমে তিনি একজন গৃহবধূ থেকে একজন পুরোদস্ত রাজনীতিবিদে পরিণত হন এসব বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। এরশাদের সামরিক শাসনের সময়ে এই শেখ হাসিনার নেতৃত্বে 15 দলীয় জোট, খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় জোট, তারপরে কতগুলো বাম দলের একটি জোট ছিল 11 দলীয় জোট, আর ছিল জামাতে ইসলামী। তারা সবাই কিন্তু যুগপৎ আন্দোলন করেছে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য। তারা কেউ এরশাদের অধীনে নির্বাচনে যেতে রাজি হননি, সংসদ নির্বাচনে। কিন্তু এই অবস্থায় এরশাদ যখন 1986 সালে নির্বাচনের তফসিল ঘোষণা করিয়ে দেন, তখন দেখা গেল যে কিছু কিছু দল, আওয়ামী লীগ এবং জামাত সহ কিছু কিছু দল এই নির্বাচনে যোগ দিল এবং খালেদা জিয়া নির্বাচনটি বর্জন করলেন এবং তার একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তিনি অটল থাকলেন। তো ওই সময়ে তার একটি আপোষহীন ভাবমূর্তি তৈরি হয় যে তিনি কোনোভাবেই এরশাদ সরকারের সঙ্গে কোন রকমের সমঝোতা বা আপোষে যান নাই। যেটা একটা অভিযোগ ছিল যে যারা নির্বাচনে গেছে তারা সরকারের সঙ্গে একটা আপোষ করে গেছে।
তো এই যে তার একটা আকর্ষণ ভাবমূর্তি তৈরি হলো, এরপরে আওয়ামী লীগের বোধোদয় হয়েছিল, তাদের সেই নির্বাচনে জিতেও তারা কিন্তু বেশি দিন সংসদে থাকতে পারেন নাই, বিরোধী দলের নেতা হয়ে হাসিনাকে থাকতে হয়েছিল। কিন্তু সেই সংসদও এসব ভেঙে দেন। এর মধ্যে কিন্তু এই আন্দোলনের সময়ে কিন্তু আমরা দেখেছি যে খালেদা জিয়া বেশ কয়েকবার গ্রেপ্তার হন, তাকে তার গৃহে অন্তরীণ করা হয়, তাকে নানান রকম হয়রানি করা হয়, কিন্তু এত সত্ত্বেও কিন্তু তিনি হার মানেননি এবং তার যে নীতিটা ছিল যে আমি একটা নিরপেক্ষ এরশাদ সরকারের অধীনে কোন রকম নির্বাচনে যাব না, সেই অঙ্গীকারটা তিনি সবসময় বজায় রেখেছিলেন। এবং 80-র দশক জুড়ে তার এই যে ভূমিকাটি, এবং এর ফলে আমরা যখন দেখি 1990 সালের ডিসেম্বরে এরশাদের পতন হয়, তখন খালেদা জিয়া একজন অন্যতম গ্রহণযোগ্য জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হন এবং তার ফলটা তিনি পান 91 সালের নির্বাচনে, যেখানে তার দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। বিএনপি বা খালেদা জিয়ার নির্বাচনে জয়ী হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যেটা রেখেছিল সেটা হচ্ছে খালেদা জিয়ার ব্যক্তিত্ব, তার আপসহীন ইমেজ, এবং এর ফলে তার যে এক ধরনের ক্যারিশমা তৈরি হয়েছিল, সেটা মানে জনগণকে আমি বলবো যে একটু পুল করা, আকর্ষণ করা তার সম্মোহনী শক্তি দিয়ে। এবং সে সময় তাকে আমরা দেখেছি তিনি উল্কার মতন ছুটে বেরিয়েছেন, প্রতিদিন অসংখ্য সভা করতেন তিনি। তো তার এই পরিশ্রম এবং তার সেই সম্মোহনী শক্তি, এটা বিএনপির পক্ষে একটা বিশাল একটা শক্তি যুক্ত করেছিল। তার ডিভিডেন্ড বিএনপি পেল 91 নির্বাচনে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি 3 মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আসলে 91 থেকে 96টা প্রথম মেয়াদ ছিল, যেখানে তিনি জিয়া রহমানের সহকর্মীদের নিয়ে সরকার পরিচালনা করেছিলেন মোটামুটি। এরপরে যে 96-এর 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়, এটা ছিল একতরফা এবং এই নির্বাচনটি গ্রহণযোগ্য হয় নাই। তো এই সরকার আয় ছিল মাত্র 2 মাস। তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংবিধানের অন্তর্ভুক্ত হয় এবং সংসদ ভেঙে দেওয়া হয় এবং এরপরে আরেকটি নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ আসে। তারপরে আবার 2001 সালে নির্বাচনে আমরা দেখি যে বিএনপি আবার কামব্যাক করে এবং এবার আসে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তো আমরা যেটা দেখি, আসলে একটা সরকার যখন থাকে তখন তার বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ, হতাশা, এগুলো থেকে কিন্তু একটা সরকার বিরোধী একটা মনোভাব আসে, তখন মানুষ বিকল্প খোঁজে। তো এইভাবেই কিন্তু আমরা দেখি যে বিএনপি এক পর্যায়ে বিএনপির বিকল্প হিসাবে ভোটাররা আওয়ামী লীগকে এনেছে সরকারে, আবার আওয়ামী লীগের বিকল্প হিসাবে বিএনপিকে এনেছে। তো আমরা দেখেছি যে 2001 সালে যখন দ্বিতীয়বারের মতন বা তৃতীয়বারের মতন যেটাই বলি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, ওই সময় তার পারফরমেন্সটা আমরা যদি একটা পাল্লায় মাপি, তাহলে তার প্রথম মেয়াদের তুলনায় অতটা ভালো ছিল না। তখন অনেকগুলো সংকট তৈরি হয়েছিল এবং একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ম্যানিপুলেট করার একটা চেষ্টা এবং পছন্দের লোককে প্রধান উপদেষ্টা করার জন্য তিনি সংবিধান সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে দেন 2 বছর। এর ফলে একটা সংকট তৈরি হয়, কারণ বিরোধী দলের কাছে এটা গ্রহণযোগ্য ছিল না। ফলে এটা নিয়ে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, বিরোধী দল লাগাতার আন্দোলন, সরকারের এটা রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সেটা দমন পীড়ন, একটা দেশে একটা অস্থির অবস্থা তৈরি হয়ে গিয়েছিল 2006 সালে। এই পটভূমিতে আমরা দেখি যে 1/11-র একটা অভ্যুত্থান হলো এবং সেনাবাহিনী পেছন থেকে একটা অসামরিক সরকার দাঁড় করিয়ে কলকাঠি নাড়তে লাগলো। তো
দ্বিতীয় মেয়াদে খালেদা জিয়ার আমি বলবো যে তার যে নেতৃত্বে আমরা কিছু সমস্যা দেখি, এবং ওই যে একটা যে ক্ষমতায় থেকে যাওয়ার যে একটা ইচ্ছা, যে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় যদি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ভোটারদের সামনে একটা চয়েস থাকে, তো সেই চয়েসটাকে সংকুচিত করে দেয় যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে কেউ ম্যানিপুলেট করে। তো এই কাজটি তিনি ভালো করেন নাই, ফলে আমরা দেখি যে এই ১/১১ হলো, এবং ১/১১-র প্রধান ভিকটিম হলেন খালেদা জিয়া। ১/১১-র অভ্যুত্থানকে দেখা হয় যে খালেদা জিয়ার একটি পরাজয়, এবং তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসাবে দেখেন খালেদা জিয়া এবং তার সহকর্মীরা। আমরা প্রকৃতপক্ষে দেখি যে এরপরে রাজনীতিবিদদের উপরে যে হয়রানিটা হয় গত সেনা সমর্থিত সরকারের ২ বছরের সময়, প্রধানত এটা ছিল খালেদা জিয়া এবং তার সহকর্মীদের বিরুদ্ধে নানান মামলা, অন্যান্য রাজনীতিবিদদের বিরুদ্ধে ছিল, কিন্তু খালেদা জিয়াকে বড় ভিকটিম মনে হচ্ছিল। তো এক পর্যায়ে তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ ছিল না, মামলা ছিল না, তার আগে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়, এবং আমরা যতটুকু জানি এটাকে ব্যালেন্স করার জন্য এরপরে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। এবং শুধু এখানে ক্ষান্ত ছিল না সরকার, তার সন্তানদেরকে নির্যাতন করা হয়, এক ছেলেকে তো দেশের বাইরে চলে যেতে হয় বাধ্য হয়ে। তো এই কাজগুলো তখন হয়েছিল, এবং খালেদা জিয়া বেশ অনেকদিন কারাগারে ছিলেন, এবং ওই সময় তার দলের উপর দিয়ে ঝড় বয়ে যায়। সেনা সরকার অনেক চেষ্টা করে বিএনপি ভাঙার, কিছুটা সফলও হয়। তো ওই অবস্থা থেকে যখন সিদ্ধান্ত হয় যে না, এই তত্ত্বাবধায়ক সরকার আর বেশি দিন থাকবে না, একটা নির্বাচন হবে, তো নির্বাচনের আগে আগে যখন এই ২ নেত্রীকে মুক্তি দেওয়া হয়, তখন বিএনপি ছিল খুব অগোছালো দল। সেই অগোছালো অবস্থায় বিএনপি নির্বাচনে যায়, এবং নির্বাচনে তারা ভালো ফল করতে পারে নাই। ২০০৯ সালে শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়াদে এসে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তারপর থেকে আমরা দেখি তিনি ক্রমশই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। একটা জিনিস তিনি উপলব্ধি করেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে পরপর ২ মেয়াদে বা একাধিক মেয়াদে ক্ষমতায় থাকাটা খুবই কঠিন। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত বা ২০০৮ পর্যন্ত আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, তো তিনি তার ব্যক্তিগত, গোষ্ঠীগত এবং দলীয় স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করে দেন, এবং সেটা বাতিল করে দেন কিন্তু তিনি সুপ্রিম কোর্টের ঘাড়ে একটা বন্দুক রেখে দায়িত্বটা আদালতের উপরে ছেড়ে দেন, এবং আদালত চলে সরকারের ইশারায়, আমরা জানি এটা সেটাই হয়েছে। ওই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটি বাতিল হয়ে যাওয়ার পরে ক্রমেই আমরা দেখি যে শেখ হাসিনা অসহিষ্ণু হয়ে ওঠেন, এবং তার প্রধান টার্গেট হন খালেদা জিয়া। খালেদা জিয়াকে নানানভাবে হয়রানি করা হয়। এবার তার বাসা, তিনি বাইরে যাবেন, দলের কর্মসূচি আছে, তাকে যাতে ঘরের বাইরে তিনি না যেতে পারেন সেজন্য বাড়ির সামনে বালুর ট্রাক এনে রেখে দেওয়া হয়েছিল। এটা ২০১৩ সালের ঘটনা, এরকম হয়েছে। তারপরে আমরা দেখলাম একটা মেয়র ইলেকশনের সময় একটা কাউন্সিলরের পক্ষে প্রচারণা চালাতে যাবেন তিনি, কারণ বাজারে তার গাড়ি বহরের উপরে এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা হামলা করলো। স্পষ্ট আমরা দেখলাম এটা টেলিভিশনের পর্দায়, এবং খালেদা জিয়ার দেহরক্ষী কয়েকজন আহত হলেন। তারপরে ২০১৪-তে একতরফা ইলেকশন হলো, এবং অতীতের যে রাজনৈতিক যে ধারাবাহিকতা, খালেদা জিয়া বলেছিলেন যে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না, সেই দাবিতে অটল থাকলেন এবং নির্বাচন বর্জন করলেন। কিন্তু তারপরেও তার হয়রানি কিন্তু শেষ হয় না, এবং
2015 সালের দিকে আমরা দেখলাম যে তিনি অফিসের বাইরে একটা কর্মসূচিতে যাবেন, সেখানে আবার বালুর ট্রাক দিয়ে তাকে আটকে রাখা হলো এবং অফিসে তিনি প্রায় 1 মাসেরও বেশি বা প্রায় 2 মাস অবরুদ্ধ ছিলেন। তো এই অবস্থা। তারপরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। সেই মামলাগুলো ছিল ১/১১ সরকারের সময়ের মামলা, দুর্নীতির মামলা। সেই মামলা বিচার চলাকালীন আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন যে খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন। একটা বিচারাধীন মামলা ব্যাপারে অভিযুক্ত সম্পর্কে এই ধরনের প্রকাশ্য মন্তব্য করা, এটা তো সাব জুডিস। কিন্তু আমরা দেখলাম যে আদালতেও এটা আমলে নিল না। বোঝা যায় যে আদালত চলে সরকারের ইশারা। তারপরে যা হওয়ার তাই হলো। শেখ হাসিনার ইঙ্গিত, প্রধানমন্ত্রী বলছেন তিনি এতিমের টাকা মেরে খেয়েছেন, সুতরাং সেটাকে বাধ্যতা দিয়ে দিল আদালত, তাকে কারাদণ্ড দিয়ে দিল। এরপর থেকে তো তিনি অনেকদিনই কারাবন্দী ছিলেন, প্রায় 2 বছরের মতন নির্জন কারাবাস, পুরনো পরিত্যক্ত একটা জেলখানায়। তারপরে তাকে কারাগার থেকে শিফট করা হয় তার বাড়িতে। সেখানেও তিনি অন্তরীণ বলা যায়, কারণ তার কোনো স্বাধীনতা ছিল না, রাজনীতিতে তিনি সক্রিয় থাকতে পারেন নাই, তিনি তার পছন্দের হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেন নাই। তার দল এবং পরিবারের পক্ষ থেকে কয়েকবার অনুরোধ করা হয়েছিল তাকে যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়, সেটাও দেওয়া হয় নাই। বলা হয়েছে যে দণ্ডপ্রাপ্ত আসামির কে বিদেশে চিকিৎসা করতে দেওয়ার এটার কোনো নজির নাই, এই কথা বলে। তো যাই হোক, এই অবস্থা চলতে থাকে এবং হয়তো এই অবস্থাটা আরো দীর্ঘস্থায়ী হতো। রাজনীতির ব্যাকরণে আমরা যেটা দেখি যে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না এবং খালেদা জিয়া মুক্ত জীবন যাপন করবেন, এটা একসময় অবিশ্বাস্য মনে হচ্ছিল। কারণ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানের উপর শেখ হাসিনা একটা দখলদারি কায়েম করেছিলেন। তিনি যা বলতেন সবাই সমস্যাতে সেটা বলতো। বুদ্ধিজীবীদের একটা বড় অংশ, গণমাধ্যমের একটা বড় অংশ সবসময় তার বন্দনা করত এবং খালেদা জিয়াকে একজন ইভিল ক্যারেক্টার হিসাবে তারা চিত্রায়িত করছিল সবসময়। এর মধ্যে একটা দুর্ঘটনা, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনা বলবো এই জন্য যেটা এর আগে মানুষ ওইভাবে চিন্তাই করেনি। সেটা হচ্ছে জুলাই আন্দোলন। এটা এমন এক পর্যায়ে গেল, 24শে জুলাই আন্দোলন, যে পরবর্তীতে এটা এক দফার আন্দোলন হলো এবং হাসিনা সরকারের পতন হলো। 5ই আগস্টের আগে, 2-1 দিন আগে ঘুণাক্ষরেও আমরা বুঝতে পারি নাই যে এইরকম একটা এইভাবে গণেশ উল্টে যাবে। তো সেটাই হলো এবং এটার পরে আমরা দেখলাম যে পরের দিন 6ই আগস্ট খালেদা জিয়া মুক্ত হলেন। বিএনপি একটি ব্যক্তি নির্ভর দল। এটা শুধু বিএনপি একা না, অন্যান্য দলের অবস্থাও তাই। বেশিরভাগ দল, বিএনপির চেয়ারপারসনের হাতে সর্বময় ক্ষমতা। তো আমরা দেখি যে বিএনপি সম্পূর্ণভাবে তার উপরে নির্ভরশীল। এখন তিনি যেভাবে দলটিকে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে দলের উপরে দলকে সংহত করেছেন, তার তো বিকল্প নাই। এই ধরনের রাজনৈতিক দলে কোনো সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বলে কিছু থাকে না। যদিও তার হ্যান্ডপিক আমরা দেখি যে তার ছেলে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তাকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন করেছেন। তারেক রহমান যদি সেভাবে নেতৃত্ব দিতে পারেন তাহলে হয়তো তার একটা ইমেজ বিল্ড আপ হবে, দলটাকে তিনি ধরে রাখতে পারবেন, কিন্তু এটা সময়ই বলে দেবে। খালেদা জিয়ার রাজনীতিতে উত্থান ছিল নাটকীয়। এক গৃহবধূ থেকে আন্দোলনের মধ্য দিয়ে তিনি নেতা হয়ে ওঠেন এবং বিএনপিকেও তিনি এক ধরনের শক্তি যোগান, বলা যায় বিএনপির পুনরুত্থান হয় তার হাত ধরে। এখন কিন্তু তিনি রাজনীতিতে কতগুলো জিনিস, তার বৈশিষ্ট্য দেখি। আমরা যখন খালেদা জিয়াকে তুলনা করি তখন তুলনা করি তার প্রধান প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনা কিভাবে চলেন, কিভাবে কথা বলেন, কি আচরণ করেন,
সেই তুলনায় খালেদা জিয়ার কথাবার্তা কি, আচরণ কি, চলন বলন কেমন, এইভাবে কিন্তু আমরা তুলনামূলক বিচারটা করি। তো আমরা দেখি যে খালেদা জিয়া কথা কম বলেন, মৃদুভাষী, শেখ হাসিনার তুলনায় কটূক্তি কম করেন বা করেন না, এবং প্রতিপক্ষ সম্পর্কে গালাগালি এগুলি তার মধ্যে দিয়ে আমরা দেখিনি। এবং আমি বলবো যে 24-এর 6ই আগস্ট যখন তিনি মুক্ত হলেন, তারপরে পরের দিন 7ই আগস্ট তিনি একটা ভিডিও বার্তায় সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান এবং বলেন যে এখন আর প্রতিহিংসার রাজনীতি যেন আর না হয়, এবং তিনি একটিবারের জন্য যে তাকে এত কষ্ট দিয়েছে সে শেখ হাসিনা সম্পর্কে একটি নেতিবাচক মন্তব্য করেন নাই। তো আমি বলবো যে খালেদা জিয়া এই যে তার আচরণ দিয়ে, কথাবার্তা দিয়ে নেতা সুলভ যে একটা মানদণ্ড রেখে গেছেন, এটা অনুসরণযোগ্য। এবং এই লিগেসিটা পরবর্তী বিএনপির পরবর্তী প্রজন্মের নেতারা বহন করতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে।